ভয় এমন এক জিনিস যা আমাদের শরীরের লোমকে পর্যন্ত দাঁড় করিয়ে দেয়। ঠিক তেমনই কিছু সত্য ভয়ের ঘটনা নিয়ে হাজির হলাম। যারা ভয় পেতে ভালোবাসেন এবং মানুষের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাগুলো শুনতে ভালোবাসেন, তারা অবশ্যই ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখানে মানুষের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করা হয়। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমি অভি আছি আপনাদের সাথে। আজকে যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, তো এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন শাকিল ভাই। এই ঘটনাটি শাকিল ভাইয়ের মার সাথে ঘটে যাওয়া। মূলত এই ঘটনাটি একটি বাড়িকে কেন্দ্র করে, ভয়ঙ্কর একটি বাড়ি। এই ঘটনাটি ঘটে যাওয়ার সময়কাল 1990 সালে। 1990 সালে এই ঘটনাটি ওই শাকিল ভাইয়ের মার সাথে ঘটে গিয়েছিল। আর তখন কিন্তু শাকিল ভাইয়ের জন্ম হয়নি, তার বাবা মা তখন নাকি নতুন বিবাহ করেছিল। যাই হোক, তো শাকিল ভাইয়ের বাবা তিনি পুলিশের চাকরি করতেন। আর পুলিশের চাকরি করা অবস্থায় তাকে বিভিন্ন জায়গায় পোস্টিং করা হতো। তো এইরকম, তো শাকিল ভাইয়ের বাবাকে মানিকগঞ্জে পোস্টিং করা হয় আর কি। তো শাকিল ভাইয়ের বাবা যেহেতু সরকারি চাকরি করেন পুলিশের, তো তাকে যেতেই হয়। তো এরকম তিনি তার ওয়াইফকে নিয়ে তো মানিকগঞ্জে যায়। মানিকগঞ্জে যাওয়ার পর একটি ভাড়া নেয় বাসা। আর ওই বাসাটি হচ্ছে আপনার টিনের বাড়ি ছিল। 1990 সালে ওইরকম তো দালান ঘর ছিল না, খুবই কম ছিল। ঢাকা শহরে হয়তো ছিল। যাই হোক, তো শাকিল ভাইয়ের বাবা মা মানিকগঞ্জে যাওয়ার পর একটি বাড়ি আর কি ভাড়া নেয়। বিশাল বড় বাড়ি, টিনের বাড়ি ছিল। আর আশেপাশে অনেক লোকজন থাকতো বা অনেক ঘরবাড়ি ছিল ঠিকই, কিন্তু শাকিল ভাইয়ের বাবা মা যে বাড়িটা ভাড়া নিয়েছিল ওই বাড়িটা একটু আলাদা, মানে অন্যরকম একটা বাড়ি ছিল আর কি, পরিত্যক্তর মতো। মানে শাকিল ভাইয়ের মা যখন রুমের ভিতর প্রবেশ করে বা রুম পরিষ্কার করে, তখন মনে হচ্ছিল যে বাড়িটা মনে হয় অনেক বছর হয় পড়ে আছে, এরকম একটা অবস্থা। যাই হোক, আর ঘন বসতি ছিল ওই জায়গায়, গ্রামের বাড়ির মতোই সব জায়গায় ঘরবাড়ি ছিল। কিন্তু শাকিল ভাইয়ের বাবা মা যে বাড়িটা ভাড়া নিয়েছে, তো ওই বাড়িটা একটু আর কি এক সাইডে পড়ে গেছে, ওইদিকে একটু ঘরবাড়ি কম আর কি। যাই হোক, তারা ওখানে ওঠার পর রুম সব কিছু পরিষ্কার করে এবং পরিষ্কার করে তারা ওখানে থাকা শুরু করে দেয়। এইদিকে 2-1 দিন কেটে যায়, ওই বাড়িতেই তারা থাকে। তো শাকিল ভাইয়ের বাবা যেহেতু পুলিশের চাকরি করত, তো তাকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যেতে হতো এবং বাড়িতে ফিরতে অনেক রাত হয়ে যেত। দেখা যায় যে এমনও হয় কোনো দিন কোনো রাত তিনি বাড়িতে ফেরেন না, সকালবেলা একদম ভোরবেলা তিনি বাড়িতে আসেন শাকিল ভাইয়ের বাবা। তাকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যেতে হয় এবং রাত্রেবেলাও ডিউটি করতে হয়, এরকম একটা অবস্থা। কিন্তু তিনি আসতেন হয়তো গভীর রাত্রেবেলা বা হয়তো ভোরবেলা এরকম। কিন্তু ওই শাকিল ভাইয়ের মা তিনি একাই ওই বাড়িতে থাকতেন। তো এরকম তিনি থাকে প্রায় 1 সপ্তাহের মতো কেটে যায়, তাদের সাথে কোনো কিছু ঘটে না বা কোনো সমস্যা হয় না। তো এরকম 1 সপ্তাহ যখন কেটে যায়, আর আমি বলি যে তারা যে বাড়িটা ভাড়া নিয়েছিল ওই শাকিল ভাইয়ের বাবা মা, তো বাড়ি থেকে প্রায় পায়ে হেঁটে গেলে 2-3 মিনিট সময় লাগে, এত দূরে ওই টয়লেট ছিল। একটি বিশাল বড় বাঁধঝাড় ছিল, ওই বাঁধঝাড়ের নিচে আর কি ওই টয়লেটটা ছিল। তো সেই দিন আর কি শাকিল ভাইয়ের বাবা বাড়িতে ছিলেন না, অনেক রাত হয়ে গেছে, তিনি বাড়িতে ফিরতেছেন না। তো এদিকে হঠাৎ করেই শাকিল ভাইয়ের মাকে আর কি একটু বাইরে যেতে হবে। তো তিনি ঘুম থেকে উঠে
ওঠার পর টিউবওয়েলে গিয়ে বদনা ভরে তিনি আর কি ওই বাঁধঝাড়ের ওইদিকে যাওয়া শুরু করে, ওই টয়লেটের ওই দিকে তিনি যাওয়ার পর টয়লেটে প্রবেশ করে তার কাজ তিনি সেরে যখন বের হওয়ার পর শাকিল ভাইয়ের মা দেখে যে ওই টয়লেটের পাশে কিছুটা দূরে আর কি একটি চিকন রাস্তা গিয়েছিল। তো ওই রাস্তার পাশেই বিশাল বড় একটি আম গাছ ছিল। তো শাকিল ভাইয়ের মা দেখে ওই আম গাছের উপরে একটি বিশাল বড় পা, মানুষের পায়ের মতো কিন্তু অনেক বড়। আর একটি পা যে কোথায় দেওয়া আছে এইটা তিনি বুঝতে পারছিল না, অনেক দূরে। এবং এত বড় দেহের মানুষ বা মানুষের আকৃতি দেখে ওই শাকিল ভাইয়ের মা তো ভীষণ ভয় পেয়ে যায় এবং তিনি দেখে যে বডিটা বিশাল বড়। বডিটা যে কত দূর পর্যন্ত উপরে উঠে গেছে এটা শাকিল ভাইয়ের মা বুঝতে পারছিল না, আর কেমন যেন একটা শব্দ হচ্ছিল। তো শাকিল ভাইয়ের মা এইটা দেখার পর আর কি তিনি ভীষণ ভয় পেয়ে যায় এবং তিনি বুঝতে পারে ওখানে একটি সুপারি বাগান ছিল। তো ওই সুপারি বাগানের ভিতর বিশাল বড় ঝড়ের মতো আর কি বাতাস হচ্ছে এবং সাইডে যে বাঁধঝাড় ছিল ওই টয়লেটের উপরে বা টয়লেটের সাইডে যে বাঁধঝাড়গুলো ছিল সব দুমড়ে মুচড়ে নিয়ে যাচ্ছে, এতটাই বাতাস হচ্ছিল। এটা কিন্তু ওই শাকিল ভাইয়ের মা নিজের চোখে দেখতে পাচ্ছিল যে তার চারপাশে একদম অনেক জোরে তুফান হচ্ছে বা বাতাস হচ্ছে। তিনি ভয় পেয়ে খুব দ্রুত বাড়িতে চলে যায়। বাড়িতে চলে যাওয়ার পর আর কি রুমের ভিতরে প্রবেশ করার পর তিনি যে ঘুমাবেন এরকম ঘুম ধরতেছিল না এবং তিনি যখন রুমের ভিতরে প্রবেশ করে তিনি বুঝতে পারে যে আরও অনেক জোরে জোরে বাতাস হচ্ছে এবং তার টিনের চালের উপর মনে হচ্ছে যে গাছের ডাল ভেঙে ভেঙে পড়তাছে, এরকম একটা শব্দ হচ্ছে। শাকিল ভাইয়ের মা এটা বুঝতে পারে যে বাহিরে প্রচণ্ড জোরে আর কি বাতাস, ঝড় তুফান এগুলো হচ্ছে। তিনি কিন্তু এটা বুঝতে পারছিল। তো তিনি ভয় পেয়ে যায় যে এটা হঠাৎ করে কি হলো। আর তখন কিন্তু কোনো ঝড় তুফানের কোনো দিন ছিল না বা কোনো প্রশ্নই ওঠে না এরকম ঝড় তুফান যে হবে। আর আমরা সকলেই জানি ঝড় তুফানের একটা সময় আছে, কিন্তু তখন নাকি ঝড় তুফানের কোনো সময় ছিল না আর ঝড় তুফান আসার কথার কোনো প্রশ্নই ওঠে না। তো যাই হোক, তিনি বুঝতে পারে যে তার টিনের চালের উপর ডাল ভেঙে ভেঙে পড়তাছে, খুব জোরে জোরে বাতাস হচ্ছে। তো এইভাবে ফজরের নামাজের আগ পর্যন্ত আর কি এইরকম তিনি বুঝতে পারে বাহিরে বাতাস হয়েছে। তো ফজর নামাজের পর আর কি একটু যখন সকাল হয় তিনি দেখতে পায় শাকিল ভাইয়ের বাবা এখনও বাড়িতে আসেনি আর শাকিল ভাইয়ের মা কিন্তু বাহিরে তখন পর্যন্ত বের হয়নি। তো তিনি রুমের ভিতর বসেই ছিলেন, সারা রাত্র তিনি ঘুমায়নি, এরকম ভয় পেয়েছিল বা বাহিরে যেরকম আর কি ঝড় তুফানের মতো হয়েছিল। যাই হোক, তো হঠাৎ করেই শাকিল ভাইয়ের মা আর কি বুঝতে পারে তাদের যে টিউবওয়েলটা কেউ চাপতেছে বা চেপে পানি নিচ্ছে। তো শাকিল ভাইয়ের মা ভয়ে ভয়ে ওঠার পর আর কি দেখে যে যাদের কাছ থেকে ওই বাড়িটা ভাড়া নিয়েছে তো সেই লোক আর কি পানি নিচ্ছে। তো শাকিল ভাইয়ের মা বের হয়ে ভীষণ অবাক হয়ে যায় যে কালকে যে এত জোরে জোরে বাতাস হলো তার একটুও কোনো প্রমাণ নেই যে গাছপালাগুলো সেখানে ছিল। আর বাতাস হলে কিন্তু মাটিতে অনেক গাছের পাতা বা ডাল এগুলো কিন্তু মাটিতে পড়ে থাকার কথা, কিন্তু শাকিল ভাইয়ের মা দেখতে পারে যে কোনো প্রমাণ নেই যে ঝড় তুফান হয়েছে। তিনি যে বুঝতে পারছিল এতটা বাতাস হয়েছে বাহিরে, ঝড় তুফান হয়েছে, কিন্তু গাছের একটা ডাল বা পাতা মাটিতে পড়ে নেই এবং মাটিগুলো একদম শুকনো। আর বৃষ্টি পড়লে বা ঝড় তুফান হলে কিন্তু মাটিটা ভিজা থাকবে, কারণ তিনি কিন্তু বুঝতে পারছিলেন ফজরের নামাজের আগ পর্যন্ত বৃষ্টি হয়েছে বা ঝড় তুফান হয়েছে সারা রাত্র ধরে। কিন্তু তিনি যখন বাইরে যাওয়ার পর ঝড় তুফান যে হয়েছে তো তার কোনো প্রমাণই বা কোনো অস্তিত্বই ওই শাকিল ভাইয়ের মা বুঝতে পারেনি। যাই হোক, তখন ওই শাকিল ভাইয়ের মা আর কি যে বাড়িওয়ালা ছিল, যে মহিলাটি যাদের থেকে ওই শাকিল ভাইয়ের মা ওই বাড়িটা ভাড়া নিয়েছিল, তো তাকে জিজ্ঞেস করা হয় যে আন্টি
রাত্রেবেলায় এত জোরে ঝড় হলো, তুফান হলো, গাছের পাতাগুলো কে ঝাড়ু দিয়ে নিয়ে গেছে। আর যত জোরে ঝড় তুফান হয়েছে গাছের পাতা তো পড়ে থাকার কথা, আর আমার টিনের চালের উপরেও কিন্তু অনেক ডালপালা পড়েছে, আমি বুঝতে পেরেছি। তো সেগুলো কে নিয়ে গেল বা কেই বা ঝাড়ু দিল? তখন ওই মহিলা বলে যে মা, তুমি কি পাগল হয়ে গেছো? কখন ঝড় তুফান হলো? রাত্রেবেলা তো কোনো ঝড় তুফানই হয়নি, আর ঝড় তুফান হলে তো আমরা বুঝতে পারতাম। আর এখন কি ঝড় তুফানের দিন নাকি যে ঝড় তুফান হবে? তো এই কথা বলে ওই মহিলাটি হেসে দেয়। তো পরে ওই শাকিল ভাইয়ের মা তাকে আর কিছু বলেনি, তিনি ঘরের ভিতর চলে যায়। গিয়ে ভাবে একাই একাই যে এটা তাহলে কি হলো? আমি সারা রাত্র কোনো ঘুমাইলাম না, আমি দেখলাম যে ঝড় তুফান হলো, তো এখন দেখি কোনো প্রমাণই নাই ঝড় তুফান হয়েছে। তো যাই হোক, শাকিল ভাইয়ের বাবা সেই দিন আর কি দিনের 10টা বাজে বাড়িতে আসে। আসার পর তিনি ঘুমিয়ে পড়েন। তো শাকিল ভাইয়ের মা তাকেও কোনো কিছু বলেনি, তিনি আসলে বুঝতে পারছিল না যে এটা কি হলো তার সাথে সেই রাত্রেবেলা। তো যাই হোক, এরকম প্রায় আবার 3-4 দিন কেটে যায়। তো শাকিল ভাইয়ের বাবার নাইট ডিউটি পড়ে, তিনি সারা রাত্র বাইরে থাকেন, দিন হলে বাড়িতে চলে আসতেন, যেহেতু পুলিশের চাকরি করত। যাই হোক, তো এরকম শাকিল ভাইয়ের মা তিনি বাড়িতে থাকতেন একাই। থাকার পর যখন রাত হয়, যখন গভীর রাত হয়ে যায়, তো শাকিল ভাইয়ের মার নাকি ঘুম ভেঙে যেত একটা শব্দে। তিনি বুঝতে পারে যে এরকম ঘোড়াতে করে কেউ যাচ্ছে বা ঘোড়া দৌড়ে দৌড়ে যাচ্ছে রাত্রেবেলা, এরকম শব্দ পেত। এবং নুপুরের আওয়াজ বা একটা যে ঝনঝন যে একটা আওয়াজ, সোনার বা রূপার যেরকম একটা স্টিলের যে আওয়াজগুলো থাকে, তো এরকম আওয়াজ পাচ্ছিল আর কি ওই শাকিল ভাইয়ের মা। তিনি এরকম প্রায় প্রায় আওয়াজ পেত, কিন্তু কখনোই ঘর থেকে বের হতো না বা তিনি দেখার চেষ্টা করতো না যে আসলে কি এরকম প্রত্যেক দিন তাদের বাড়ির উপর দিয়ে যায়, আর ঘোড়া কিভাবে তাদের বাড়ির উপর দিয়ে যাবে বা তাদের আঙিনা দিয়ে কিভাবে যাবে। ওই রকম ঘোড়া প্রবেশ করার কোনো জায়গায় ছিল না। তো যাই হোক, তিনি এরকম প্রায় প্রায় শুনতো যে ঘোড়া দৌড়ে দৌড়ে যাচ্ছে বা ঝনঝন একটা শব্দ হচ্ছে, নুপুরের আওয়াজ হচ্ছে, এরকম তিনি প্রায় প্রায় এই শব্দগুলো পেয়ে থাকতেন। তো তিনি কি করে, একদিন মনে মনে ভাবে যে আজকে আমি দেখব যে এই ঘোড়াটা কোন দিক থেকে আসে বা এই ঘোড়াটাতে করে কে যায়, এরকম তিনি ভাবে যে দেখবে। তো যখন রাত হয় এবং অপেক্ষা করতে থাকে, আর ওই ঘোড়াটা নাকি একটা নির্দিষ্ট সময় আসতো, রাত 2টা-3টার পরে, এরকম একটা নির্দিষ্ট সময় ছিল। তো সেই সময়ে ঘোড়াটা প্রত্যেক দিন আসতো এবং শাকিল ভাইয়ের মা আর কি অপেক্ষা করতে থাকে যে কখন ঘোড়াটি আসে। এবং টিনের যেহেতু বেড়া ছিল, অনেক জায়গায় ফুটো ছিল বা ফাঁকা জায়গা ছিল বাইরে দেখার মতো, এরকম কিছু জায়গা ছিল আর কি ওই ঘরটার ভিতরে। পরে যখন ওই ঘোড়াটির আওয়াজ পায় যে ঘোড়াটি আবার আসতেছে বা ঘোড়ার যে একটা শব্দ, সেইটা ওই শাকিল ভাইয়ের মা পাচ্ছে, নুপুরের আওয়াজ পাচ্ছে, ঝনঝন ঝনঝন একটা আওয়াজ পাচ্ছে, তখনই ওই শাকিল ভাইয়ের মা কী করে আর কি, তিনি যে বেড়া ছিল, টিনের যে বেড়া ছিল, সেই বেড়ার ওখানে একটু ফুটো ছিল, সেই ফুটো দিয়ে তিনি দেখার চেষ্টা করে। যখনই তিনি চোখ সেখানে দেয়, দেওয়ার পর শাকিল ভাইয়ের মা দেখতে পারে যে একটি ঘোড়াটি বিশাল বড়, যার কোনো মাথা নেই এবং তাজা রক্ত ঝরতেছে সেই ঘোড়ার গলা দিয়ে। ঘোড়াটির কিন্তু মাথা ছিল না, একদম গলা পর্যন্ত কাটা ছিল এবং রক্ত ঝরতেছে ওই ঘোড়ার কাটা অংশ থেকে। এবং শাকিল ভাইয়ের মা আরও দেখতে পারে যে ওই ঘোড়ার উপরে একটি কালো অবয়ব বসে আছে, মানে মেয়ের আকৃতির আর কি, শাড়ি পরার মতো কালো কুচকুচে শাড়ি পরা এবং কালো একটি অবয়ব ওই ঘোড়ার উপর বসে আছে। কিন্তু শাকিল ভাইয়ের মা দেখতে পারে যে অনেক স্বর্ণ বা অনেক কিছু ওই অবয়বটির শরীরে আর কি দেওয়া বা লাগানো। ওই শাকিল ভাইয়ের মা দেখতে পারে সোনা, রূপা এবং বহুত কিছু আর কি ওই যে অবয়বটি ওই ঘোড়াটির উপর বসেছিল তার শরীরে দেওয়া। এবং শাকিল ভাইয়ের মা আরও খেয়াল করে যে ঘোড়াটিকে তিনি দেখতে পাচ্ছিল, তো ওই ঘোড়াটি মূলত মাটি দিয়ে না, উপর দিয়ে আর কি শূন্যের উপর দিয়ে হাঁটাচলা করে, দৌড়ায় শূন্যের উপর দিয়ে। এবং ওই ঘোড়াটি পশ্চিম দিক থেকে আসে
তাদের বাড়ির উপর দিয়ে, শূন্যের উপর দিয়ে হেঁটে হেঁটে আর কি অন্যদিকে চলে যায়, পূর্ব দিকে বা দক্ষিণ দিকে চলে যায়, সেটা তিনি দেখতে পারেনি। যেহেতু তিনি ঘরের ভিতরে ছিল, এইটা দেখার পর তো মানে তিনি চিৎকার দিবে না কি করবে কোনো কিছুই ভেবে পায় না। যাই হোক, তিনি ভয়ে ভয়ে সেই রাতটাও ওখানে কেটে দেয়। পরের দিন যখন সকাল হয়, সকাল হওয়ার পর ওই শাকিল ভাইয়ের মা কী করে, ওই যাদের থেকে বাড়িটা ভাড়া নিয়েছিল তো তাদের বাড়িতে চলে যায়। যাওয়ার পর তাদেরকে বলে যে আসলে ঘটনা কি। আমি সেই দিন দেখলাম যে ঝড় তুফান হচ্ছে, সকালবেলা উঠে দেখি কোনো ঝড় তুফান নেই, এবং আমি আজকে রাত্রেবেলা দেখলাম যে এরকম একটি ঘোড়া যার কোনো মাথা নেই এবং একটি মেয়ে বসা, অনেক স্বর্ণ, অনেক রূপা, অনেক দামি দামি জিনিস তার শরীরে পরানো, এরকম আমি দেখেছি। তো আসলে ঘটনা কি আপনারা আমাদেরকে খুলে বলুন তো। ওই শাকিল ভাইয়ের মা ওই যাদের থেকে বাড়ি ভাড়া নিয়েছিল তাকে আর কি জিজ্ঞেস করে। তখন ওই মহিলা বলে যে মা তুমি কি ভয় পেয়েছো? তখন শাকিল ভাইয়ের মা বলে যে হ্যাঁ, আমি অনেকটা ভয় পেয়েছি। তখন ওই শাকিল ভাইয়ের মাকে আর কি ওই মহিলা রুমের ভিতর নিয়ে যায়। রুমের ভিতর নিয়ে যাওয়ার পর শাকিল ভাইয়ের মাকে বলে যে দেখো, ওই বাড়িটার উপর দিয়ে একটি জিন বা ভয়ঙ্কর কিছু একটা যাওয়া আসা করে। আর যেই দিন তুমি বললা যে ঝড় তুফান হয়েছে, তো সেই দিন কি রাত্রেবেলা তুমি বের হয়েছিলা? ওই মহিলা আর কি বলে। তখন শাকিল ভাইয়ের মা বলে যে হ্যাঁ, আমি টয়লেটে গিয়েছিলাম, আসার পথে দেখি এরকম অবস্থা। তখন ওই মহিলা বলে যে মা, আল্লাহ তোমাকে বাঁচাইছে, কারণ ওই জিনিসটা একটা নির্দিষ্ট সময় ওদিক দিয়ে যাওয়া আসা করে। যদি তার চোখের সামনে কেউ পড়ে বা তাকে কেউ যদি ডিস্টার্ব করে, তাহলে তিনি তার ক্ষতি করে। হয়তো আল্লাহ তাআলা তোমাকে বাঁচাইছে, তুমি খুব দ্রুত বাড়িতে চলে গেছো এবং বা রুমের ভিতরে প্রবেশ করেছো, সেই কারণে হয়তো তোমার কোনো ক্ষতি করতে পারেনি। তোমাকে ভয় দেখানোর জন্য বা তোমার ক্ষতি করার জন্য এরকম ঝড় তুফান ওই জিনিসটাই হয়তো করেছিল, আমরা তো কেউ বুঝতে পারিনি। এবং ওই ভয়ঙ্কর জিনিসটা একটি গলা কাটা ঘোড়া এবং শরীরে অনেক সোনা দানা পরে তো এদিক দিয়ে রাত্রেবেলা করে যাওয়া আসা করতো। তো আমরা কিন্তু তোমরা যে বাড়িতে আসো তো ওই বাড়িতেই থাকতাম, কিন্তু এইটা জিনিসের জন্য আমরা সেখানে থাকতে পারি নাই, সবসময় ভয় পেতাম। অনেক সময় বিভিন্ন ধরনের ভয়ঙ্কর রূপ নিয়ে চলাচল করতো, তো আমাদের চোখে প্রায় প্রায় এরকম পড়ে যেত। তো সেই কারণে আমরা ওই বাড়িটা ছেড়ে দিয়ে আমরা অন্য জায়গায় বাড়ি করি। তারপর থেকেই ওই বাড়িটা পরিত্যক্ত ছিল। তখন ওই শাকিল ভাইয়ের মা ওই বাড়িওয়ালাকে বলে যে তাহলে আপনারা আমাদেরকে বলেন নাই কেন বা আমাদেরকে ভাড়া দিলেন কেন এই বাড়িটা? তখন আর কি ওই বাড়িওয়ালা বলে যে দেখো মা, আমরা অনেক দিন হয় ওই বাড়িটা ছেড়ে এদিকে এসেছি, প্রায় 2-2.5 বছর হবে। তো আমরা হয়তো ভেবেছিলাম ওখানে আর কিছু ঘটবে না, অনেক দিন হয়ে গেছে, তো এখনও যে এরকম ঘটবে আমরা কখনোই ভাবতে পারি নাই। তো তোমরা একটা কাজ করো, বাড়িটা ছেড়ে চলে যাও, কোনো ভাড়া দেওয়া লাগবে না। তোমরা যেহেতু ভয় পাও, তুমি একাই বাড়িতে থাকো, তাহলে তোমরা এই বাড়িটা ছেড়ে দিয়ে চলে যাও। সেই কিন্তু 1990 সালের কথা, প্রিয় লিসেনার্স। তো পরবর্তীতে তারা ওখান থেকে বাড়িটি ছেড়ে দিয়ে অন্য কোনো জায়গায় চলে যায় শাকিল ভাইয়ের বাবা মা। পরবর্তীতে আর কি তাদের সাথে কোনো কিছু ঘটেনি, প্রিয় লিসেনার্স। মূলত ছিল এই ঘটনাটি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শাকিল ভাইকে। প্রিয় লিসেনার্স, যারা এখনও ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অতি দ্রুত ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, এইরকম বা অন্যরকম মানুষের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাগুলো শোনার জন্য।